হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান 4 ধর্ম মিলে সহাবস্থান। এই আমাদের বাংলাদেশ এগিয়ে যাচ্ছে অদম্য গতিতে। বাংলাদেশের নানা শ্রেণী পেশার মানুষের এগিয়ে যাওয়ার গল্প শোনাতে বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের বিশেষ নিবেদন কেমন বাংলাদেশ চাই। সাথে আছি ইয়াসির সিলমি। দর্শক, আমরা আমাদের এই আয়োজনটা স্টুডিওর 4 দেয়ালের বাইরে গিয়ে বিভিন্ন জনপদে যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন তাদের ভাবনাগুলো তুলে ধরার চেষ্টা করি। সেটিরই ধারাবাহিকতায় এবার আমরা চলে এসেছি চট্টগ্রামের রাউজান উপজেলার মহামণি মন্দির ও বৌদ্ধবিহারে। আমরা আজকে কথা বলবো এখানে আগত পূর্ণার্থী, ভান্তে এবং এখানকার যারা দায়িত্বশীল তাদের সাথে। আমরা জানবো এই মন্দিরের ইতিহাস এবং সম্প্রীতির গল্প, সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তাদের ভাবনাগুলো। শুরুতেই আমি পরিচয় করিয়ে দিচ্ছি আমাদের আজকের আমন্ত্রিত অতিথিবর্গের সাথে। আমার সাথে আছেন আমার ডান দিক থেকে সবার প্রথমেই সুজন প্রসাদ বড়ুয়া, মহাসচিব, মহামণি মন্দির উন্নয়ন ও সংরক্ষণ কমিটি। এরপরেই রয়েছেন জীবন বড়ুয়া, উন্নয়ন কর্মী, ট্রেনার, ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। আমার বাঁ পাশ থেকে সবার প্রথমেই আছেন ভিক্ষু আনন্দ জ্যোতি থেরো, আবাসিক ভিক্ষু, মহামণি মহাবিহার। এরপরেই রয়েছেন সুজিত বড়ুয়া, সহসভাপতি, মহামণি মহাবিহার কমিটি। এবং সর্বশেষ শিমুল বড়ুয়া, প্রতিষ্ঠাতা, দুলাল রেণু ফাউন্ডেশন। আমি সবাইকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমেই চলে যাচ্ছি এই মন্দির কমিটির মহাসচিব সুজন প্রসাদ বড়ুয়ার কাছে। তার কাছে প্রথমে যেটি জানতে চাইব, এখানে আমরা অনেক পূর্ণার্থী দেখতে পাচ্ছি। এটি বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য একটি পবিত্র স্থান, আবেগের জায়গা। এটার ইতিহাসটা একটু বলবেন, কবে থেকে এই মন্দিরের যাত্রা শুরু হয় এবং বর্তমান কি কি কার্যক্রম আছে? 1780 সালে আমাদের একজন মহান ভিক্ষু সেঙ্গা মহাস্তবীর, ওনাকে সেঙ্গা ঠাকুর নামেই পরিচিত, উনি 1780 সালে যখন বার্মায় বৌদ্ধ ধর্মের উপর একটা প্রশিক্ষণ বা বৌদ্ধ ধর্ম সম্পর্কে একটু জানার জন্য বা প্রশিক্ষণ নেওয়ার জন্য বার্মা গিয়েছিলেন। তখন সেখান থেকে এক মহামণি মন্দিরের একটি বুদ্ধ মূর্তি এখানে নিয়ে আসেন। সেই মূর্তির আদলে এই মহামণি মন্দির প্রতিষ্ঠিত হয় 1805 সালে। সেই থেকে এই পর্যন্ত আমাদের এখানে মহামণি মন্দিরটা প্রতিষ্ঠাকালীন সময় থেকে বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন দেশ থেকে, মানে বিভিন্ন ধর্মের মানুষজন, পুণ্যার্থীবৃন্দ এখানে আসেন এবং মহামণি মন্দিরের ইতিহাস সম্পর্কেও দেখে যান। এখানে আমরা যতটুকু পেরেছি মহামণি মন্দিরের চারিদিকে সৌন্দর্য বৃদ্ধিতে আমরা সর্বক্ষণ চেষ্টা করে যাচ্ছি। এখানে মহামণি মন্দির উন্নয়ন ও সংরক্ষণ কমিটির পাশাপাশি মহামণি মহাবিহার নামে একটি বিহার এখানে সংলগ্ন আছেন। আমাদের এখানে পূজনীয় বড়ভান্তে শ্রীমৎ অভয়ানন্দ মহাতের মহোদয় হলো রাজগুরু অভয়ানন্দ মহাতের মহোদয় এই মহাবিহারের দায়িত্বে আছেন। তিনি বলতে গেলে মহামণি মন্দিরের একজন পুরোহিত বলতে পারেন এবং সেবক বলতে পারেন। ওনার তত্ত্বাবধানে এবং গ্রামবাসীর সার্বিক সহযোগিতায় মন্দির উন্নয়ন কমিটি, বিহার কমিটি সবার সার্বিক সহযোগিতায় এই মহামণি মন্দিরের কর্মকাণ্ডগুলো আমরা এগিয়ে নিয়ে চেষ্টা করি। এখানে প্রতি বছর 31শে চৈত্র পাহাড়িদের জন্য একটা মেলা বসে এবং তখন থেকে পয়লা বৈশাখ, 2রা বৈশাখ মহামণি তরুণ সংঘ, সংস্কৃতি সংঘ সহ বিভিন্ন সংগঠনগুলো এখানে নিয়মিত প্রতি বছর বার্ষিক অনুষ্ঠান করে থাকে, বর্ষবরণ এবং বর্ষবিদায় অনুষ্ঠান করে থাকেন। তাছাড়া আমরা যেমন মধু পূর্ণিমা, প্রবরণ পূর্ণিমা, কঠিন শিবর দানসমূহ এখানে মোটামুটি সুন্দরভাবে জাঁকজমকপূর্ণভাবে এখানে চালিয়ে যাচ্ছি এই পর্যন্ত। এবং মহামণি মন্দিরের আশেপাশে যতটুকু আমরা পারি মহামণি মন্দির উন্নয়নের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। সকল গ্রামবাসী সহ যারা বিদেশে অবস্থান করছেন, দেশে আছেন, সবাই মিলে একত্রিত হয়ে আমরা মহামণি মন্দির
উন্নয়নের জন্য সার্বিকভাবে চেষ্টা করে যাচ্ছি। আচ্ছা, যেটি বলছিলাম, যেহেতু আমরা জানি এটি সম্প্রীতির একটি গ্রাম, এখানে আপনাদের ধর্মীয় কার্যক্রম, বার্ষিক মেলা, অন্যান্য যেই সমস্ত কার্যক্রম আছে সেগুলো পরিচালনা করতে তো কোনো সমস্যা হয় না? না, আমাদের এই পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আমরা এখানে আশেপাশে যারা আছেন, যেমন মুসলিম আছেন, হিন্দু আছেন বা প্রশাসন আছেন, সবাই সর্বাত্মকভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছেন। আমরা ওনাদের সহযোগিতা পাই। এই পর্যন্ত আমাদের এখানে তেমন ধরনের কোনো কিছু, অর্থাৎ সে ধরনের কোনো কিছু মানে হয়নি। আমরা এখনো ভালো আছি। আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? আমরা চাই মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে সম্প্রীতির বাংলাদেশ। সবাই আমরা সহ অবস্থান করব, সুন্দরভাবে থাকব। আমরা সবাই হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাব, এটাই আমার প্রত্যাশা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার প্রত্যাশিত সেই বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক। এবার আমরা চলে যাব, আমাদের আরেকজন আলোচক আছেন, একজন উন্নয়ন কর্মী জীবন বড়ুয়া। তিনি ব্র্যাক স্কিলস ডেভেলপমেন্ট প্রোগ্রামের ট্রেনার হিসেবে আছেন। আমরা তাকে স্বাগত জানাচ্ছি কেমন বাংলাদেশ এই অনুষ্ঠানে। আপনি একজন পূর্ণার্থী হিসেবে এখানে এসেছেন এবং সারাদিন ঘুরেছেন এবং আপনার চোখে মুখে একটা আনন্দের ঝিলিক। আপনার অভিজ্ঞতা কেমন এখানে ঘুরে এবং কেন এসেছেন? কোন বিষয়টা আপনাকে অনেক বেশি আকর্ষণ করে? এই জায়গাটা আসলেই আমাদের বৌদ্ধদের জন্য একটা পুণ্যময় এবং তীর্থস্থান। সারা বাংলাদেশ থেকে এখানে বৌদ্ধ ধর্মাবলম্বী এবং বৌদ্ধ ধর্মাবলম্বীর বাইরেও অনেক লোকজন আসে। এর কারণ হচ্ছে এখানে যে বুদ্ধ মূর্তিটি আছে সেটি একটি বিশেষত্ব আছে। এখানে বুদ্ধ মূর্তির মধ্যে বুদ্ধের ধাতু রয়েছে, অর্থাৎ বুদ্ধ পরিনির্বাণের পর তাকে যখন দাহ করা হয়েছে, ওনার যে শরীরের যে অস্থিগুলো, সেই অস্থিগুলো বিভিন্ন জায়গায় বিভিন্ন তীর্থস্থানগুলোতে সংরক্ষণ করা হয়েছে। তেমনি আমরা জেনেছি যে এই বুদ্ধ মূর্তি যেটা আছে সেখানেও এই ধরনের ধাতু রয়েছে আর কি। তো এই কারণে এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি জায়গা, পুণ্যময় একটি জায়গা, এবং আমরা চেষ্টা করি সময় পেলে এখানে আসবার। তো আজকে আমি এসেছি এখানে, খুবই ভালো লেগেছে। এবং সবচেয়ে ভালো কথা, এর বড় যে পরিসর, প্রাকৃতিক যে আবহ, এখানে আমরা খুবই শান্তি অনুভব করি, শান্তিপ্রীতি অনুভব করি আর কি। খুবই ভালো বলেছেন। এবারে ধর্মের বাইরে গিয়ে একটি অন্য প্রসঙ্গে, আপনি যেহেতু একজন উন্নয়ন কর্মী এবং বাংলাদেশের 5 দশকের পথ চলায় সরকারের পাশাপাশি আমাদের জাতীয় উন্নয়নে বেসরকারি সংস্থাগুলোর কিন্তু অনেক ভূমিকা আছে, তারা অনেক কার্যক্রম পরিচালনা করছেন। এই জায়গায় আপনার কি মূল্যায়ন, বাংলাদেশের উন্নয়নে এনজিওদের ভূমিকা কি? ওকে, আপনি একেবারে ঠিক বলেছেন যে বাংলাদেশের উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি যে সংস্থাগুলো আছে তারাও শিক্ষা, স্বাস্থ্য এবং অন্যান্য অনেক দিকেই সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে নানান রকমের ভূমিকা পালন করে থাকে। তো আমি যেহেতু একজন উন্নয়ন কর্মী, সেই জায়গা থেকে বলতে পারি আমরা বর্তমানে তরুণদের উন্নয়ন নিয়ে, তাদের ক্যারিয়ার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি। তেমনিভাবে অন্যান্য জায়গাগুলোতেও কিছুটা ঘাটতি হয়তো আছে, যে উন্নয়ন সংস্থা যতটা অগ্রসর হতে চায় পারিপার্শ্বিক অবস্থার কারণে হয়তো ততটা সম্ভব হয় না। অনেক সময় ফান্ড ক্রাইসিসের কারণে হতে পারে, অনেক সময় সরকারের আগ্রহ অনাগ্রহর কারণেও হইতে পারে। তারপরও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এর পাশাপাশি সাধারণ মানুষ যদি এই বিষয়টা অনুধাবন করে যে বাংলাদেশের উন্নয়নে সকলকে এগিয়ে আসতে হবে, তাহলে মনে করি যে বাংলাদেশ আরও অনেক এগিয়ে যাবে। এবং আমি আমার উন্নয়ন সংস্থার প্রেক্ষাপট থেকে যদি বলি, বিশেষ করে এখন তরুণদের এগিয়ে যাওয়ার সময়, তাদেরকে নানানভাবে, বিশেষ করে চাকরি বাকরিতে, তাদের দক্ষতা উন্নয়নে ভূমিকা রাখা গেলে বাংলাদেশ এগিয়ে যাবে। ধন্যবাদ। হ্যাঁ, আপনি চমৎকার বলেছেন। আসলে জাতীয় উন্নয়নে সবাইকে ভূমিকা রাখতে হবে, সেটা তরুণ থেকে বৃদ্ধ সকলকেই। এই প্রেক্ষাপটে আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, একজন উদীয়মান নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমি এমন বাংলাদেশ দেখতে চাই যেখানে কোনো বৈষম্য থাকবে না। ধর্ম, বর্ণ এগুলোর ভেদাভেদে কাউকে বেশি প্রাধান্য দেওয়া কিংবা বৈষম্য করা, এটা হবে না। এই ধরনের একটা বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চাই, যেখানে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিককে সম্মান করবে, শ্রদ্ধা করবে, ভালোবাসবে, এমন একটি দেশ দেখতে চাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার যৌক্তিক চাওয়া, এই চাওয়া পূরণ হোক, সেটি আমরাও চাই। আপনাকেও ধন্যবাদ। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী আলোচক। আমার বাঁ পাশ থেকে প্রথমেই আছেন ভিক্ষু আনন্দ জ্যোতি থেরো। তিনি মহামণি মহাবিহারের দায়িত্বশীল এবং এখানকার আবাসিক ভিক্ষু হিসেবে আছেন। আমরা ওনাকে কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে শুরুতেই যে প্রশ্নটি করতে চাই, আপনি এখানে কত বছর ধরে আছেন এবং বর্তমানে একজন ভিক্ষু হিসেবে কোন কোন কাজগুলো করছেন?
পাহাড়ি বাঙালির সমতল তীর্থভূমি ঐতিহাসিক মহামণি মন্দির, এবং এই মন্দির শুরু লগ্ন থেকে এখনও পর্যন্ত এই মন্দিরকে ঘিরে ইতিহাস ঐতিহ্যের একটি ধারক বাহক বলা হয়। এই মহামণি বুদ্ধ এবং মহামণি মন্দিরকে ঘিরেই এই গ্রামের নাম মহামণি রাখা হয়। এই গ্রামের সাথে সম্পৃক্ত করে মহামণি স্কুল, মহামণি ডাকঘর নামকরণ করা হয়। এই মহামণি মন্দিরের যে বিভিন্ন গ্রাম থেকে যে পুণ্যার্থীরা আসে, এখানে সবসময় ঘুরতে আসে, দেখতে আসে, পুণ্যকর্ম সম্পাদন করতে আসে, এবং এর পাশাপাশি আমাদের হিন্দু এবং মুসলিম ভাই বোনেরাও আসে, তারাও এখানে দর্শন করে ঘুরতে আসে। আর আমি শ্রামণ্য জীবন গ্রহণ করেছি 2007 সালে। আমি এই মহামণিতে এসেছি 2008 সালে। তখন থেকে এই মহামণি মন্দিরের সাথে আমার সম্পৃক্ত। আমি এখানে আবাসিক হিসাবে আছি। এখানে যে ধর্মীয় সম্পাদনার কাজগুলো করতে হয় আমি সে কাজগুলো করার চেষ্টা করি। আর আমাদের যে এই 3 মাস বসবাস, আপনারা জানেন যে ভিক্ষু সংগ্রাশীল সমাধি প্রজ্ঞার অনুশীলন করেছে, এবং আমাদের উপাসক সংগ্রা দানশীল ভাবনা অনুশীলন করেছে। এই দানশীল অনুশীলন করতে গিয়ে তারা সকল প্রকার পাপকে বর্জন করে কুশল কর্ম সম্পাদন করেছেন, এবং এই কুশল কর্ম সম্পাদন করতে গিয়ে আমাদের উপাসক উপাসিকা বৃন্দরা সবসময় তারা মনের মধ্যে মানবতার দৃষ্টি স্থাপন করেছেন, এবং সকল প্রকার প্রাণীর প্রতি তাদের মৈত্রী পরায়ণ জাগ্রত হয়েছে। তারা প্রাণীকে ভালোবাসতে শিখেছে। তারা প্রাণীর প্রতি দয়া, মমতা এবং মহাকরুণার যে প্রতিচ্ছবি সেটি তারা আলোকপাত করতে পেরেছে। আচ্ছা, আপনি যেহেতু বলেছেন এখানে হিন্দু মুসলিমরাও আসেন, অর্থাৎ বাংলাদেশে 4 ধর্মেরই বসবাস, এই প্রেক্ষাপটে যদি বলতেন যে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় আমাদের করণীয় কি, এই ক্ষেত্রে বৌদ্ধ ধর্মের দর্শনটা কি? বৌদ্ধ ধর্মের মূল দর্শন হচ্ছে যে মানবতা। যেই বৌদ্ধ ধর্মের মধ্যে একটি বাণী আছে যে মাতা এতাং নিয়াং পুত্থাং আয়ুষা একা পুত্থাং মানুরক্ষে, অর্থাৎ বলছে মা যেমন তার ওরসজাত সন্তানকে নিজের জীবন দিয়ে রক্ষা করে, অনুরূপ তোমরা সকলে সকল প্রাণীকে সেভাবে অনুরূপভাবে রক্ষা করবে এবং স্নেহ করবে, করুণা করবে, দয়া করবে। সেই পরিপ্রেক্ষিতে আমাদের এই বৌদ্ধ মন্দিরে আপনারা জানেন যে পহেলা বৈশাখের সময়, প্রবারণার সময় এবং মধু পূর্ণিমার সময়, বিভিন্ন অনুষ্ঠান চলাকালীন সময় আমাদের পার্শ্ববর্তী এরিয়া যেমন মুসলিম ভাই আসে, বোনেরা আসে, সকলে ঘুরতে আসে, এবং আমাদের হিন্দু ভাই বোনেরাও আসে, তারাও ঘুরতে আসে, দর্শন করতে আসে। তারা এখানে এসে অনুপ্রাণিত হয় যে একটি নিরিবিলি পরিবেশ, শান্ত পরিবেশ। তারা এখানে এসে অনেক সময় বই পড়ে, এবং এই ধর্মীয় উপস্থাপনগুলোকে তারা সমৃদ্ধ করে এবং নিজেদের মধ্যে আয়ত্ত করার চেষ্টা করে। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন আপনার কাছে, একজন নাগরিক হিসেবে আপনার জায়গা থেকে আপনি কেমন বাংলাদেশ চান? আমি একজন নাগরিক হিসাবে এবং বৌদ্ধ ভিক্ষু হিসাবে আমি বাংলাদেশকে সুন্দর দেখতে চাই, এবং সকল মানুষের প্রতি যে একটি আন্তরিকতা, শ্রদ্ধা এবং প্রেম, প্রীতি, ভালোবাসা এটি চাই, যাতে কারোর সাথে কারোর ভেদাভেদ এই জিনিসটা যাতে না হয়। আমরা সকলে যাতে মিলেমিশে একসাথে থাকতে পারি, কারণ আমরা মানুষ, আমাদের মনুষ্যত্ব জীবন আছে। আমরা মনুষ্যত্বকে লালন করে, মানবতাকে লালন করে আমরা সকলে একসাথে বাঁচতে চাই। বাহ, মানবতাকে লালন করে সবার একসাথে বেঁচে থাকার যে স্বপ্ন, সেই স্বপ্ন পূরণ হোক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা এবারে চলে যাব, আমাদের পরবর্তী আলোচক আছেন মহামণি মহাবিহার কমিটির সম্মানিত সহসভাপতি সুজিত বড়ুয়া। জনাব সুজিত বড়ুয়া, আপনাকে স্বাগত আমাদের এই আয়োজনে। আপনি যেহেতু এখানকার ব্যবস্থাপনার দায়িত্বে আছেন এবং অনেকগুলো কার্যক্রম আপনাদেরকে সম্পন্ন করতে হয়, বর্তমানে কোন কোন কার্যক্রমগুলো আপনারা এখানে সম্পন্ন করছেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা কি আছে এই বিহারকে ঘিরে? এই বিহারকে ঘিরে অনেক কিছু পরিকল্পনা আছে আমাদের। আগে এই যে 28 বুদ্ধটা হয়েছিল এক সময়, 28 বুদ্ধ এখানে আছে। এখন আপনাদের এখানে যে আমরা সব সময় পরিষ্কার পরিচ্ছন্নতা রাখি, যে কোনো সময় কোনো একটা প্রোগ্রাম হলে প্রোগ্রামের আগে অনেক কিছু পরিষ্কার করতে হয়। মানে মানুষজন অনেক লোক আসে, বিদেশ থেকে আসে, এবং আপনার পাহাড়িরা আসে। আসার পরে এখানে অনেক যানজট করা মেলা হয়, অনেক কিছু চৈত্র সংক্রান্তি বিশেষ করে মেলা হয়। আর হচ্ছে এখানে আমাদের মহামণি গ্রাম, মহামণি দিয়ে নাম হচ্ছে, এবং মহামণি 4টা মহামণি আছে। এইটা একটা না, একটা আছে এখানে মহামণিতে, আরটা আছে যে রাজানগর, আরটা আছে যে আপনাদের এই যে মানিকছড়ি, আরটা আছে রামগড়। এই 3টে, এটা তো 4টে মহামণি আছে। 4টা মহামণি আসছে যে বার্মা থেকে।
বার্মা থেকে নিয়ে আসছিল, নিয়ে আসার পরে এই বিভিন্ন জায়গায় মানে বৌদ্ধ স্থাপন করা হয়েছিল। তো তাছাড়া এখন হচ্ছে যে আমাদের অনেক সংস্কার করতে হয়। সংস্কার আমরা উভয় পক্ষে মিলে সংস্কার করি। মহামণি মন্দির উন্নয়ন সংস্কার কমিটি এবং আমরা মহামণি মহাবিহার কমিটি উভয় মিলিয়ে আমরা সবার সময় এই মানে মহামণির এলাকা অনেক বড়, এটা 15 একরের মতো জায়গা। সব জায়গাতে মানে কাজ করতে হয়, মানে বিভিন্ন আছে গাছটা আছে, এগুলো ঠিক করতে হয়, রাস্তাঘাট পরিষ্কার করতে হয়। তারপরে যে এখানে মেলা সংক্রান্ত হয় সব কিছু, এবং পুলিশ প্রশাসনকে অনেক সময় মেলা সংক্রান্তের সময় আমরা আহ্বান করি ওনাদেরকে আসার জন্য। আমরা সব সময় মানে অসাম্প্রদায়িকভাবে মানে আমরা থাকি। আমরা কারোর সাথে ঝগড়া করি না, কারোর সাথে আমরা ঝগড়া পছন্দ করি না। এবং আমাদের গ্রামে আজ পর্যন্ত কোনো ধরনের ঝগড়া বিবাদ হয়নি, আমাদের কোনো কমিটিতে মধ্যে কোনো হয়নি। আমরা সব সময় একসাথে মিলেমিশে গ্রামবাসী সবাই মিলে একসাথে যে কোনো কাজ আমরা করতে মানে শুনে খুব ভালো লাগলো আপনাদের পরিবেশ সম্পর্কে জেনে। আপনার কাছে যে প্রশ্নটি করতে চাই, এখানে যারা পুণ্যার্থীরা আসেন দেশের বিভিন্ন জায়গা থেকে, তারা নিশ্চয়ই এখানকার সব বিধিবিধান সম্পর্কে নাও জানতে পারেন। আপনাদেরও কিছু প্রত্যাশা থাকে তাদের আচরণ কেমন হবে, হ্যাঁ, তাদের করণীয় বর্জনীয়। সেই সকল পুণ্যার্থীদের উদ্দেশ্যে আপনি যদি কোনো বার্তা দিতেন। আমি বার্তা দেবো যে এটা যারা পুণ্যার্থীরা আসে তখন আমাদের এখানে বিহারের মধ্যে যারা আবাসিক ভিক্ষু আছে ওনাদের সাথে দেখা করে। আমরা তো সবসময় থাকি না, আমরা যে কোনো কাজের মধ্যেই ব্যস্ততা থাকি। তারপরেও আমরা থাকলে এখানে আপনাদের সাথে এখন আজকে আমরা দেখা হলো, গতকালকে আপনাদের একটা প্রতিনিধি আসছিল, প্রতিনিধির সাথে কথা হয়েছে আর বলছে যে আজকে সকালে আসবে। আমাকে বলছে 11টার দিকে আসবে, থাক আসেনি। তারপরে আমি এখানে লোক দিয়েছি কিছু পরিষ্কার করার জন্য, পরিষ্কার করার জন্য লিখলাম, ওদিকে মঞ্চ পরিষ্কার করলাম। তারপর ওরা যদি আসে, যখনই ব্যক্তি আমরা যতগুলো পারি ততটুকু ওনাদেরকে আপ্যায়ন করি, বা যত পারি ততগুলো তাদেরকে একটু মানে বোঝানোর চেষ্টা করি, বা ধর্মেরভাবে আমাদের গুরুরা বুঝাবে, আমাদের বৌদ্ধ ধর্মে যারা গুরু ব্যক্তি আছেন তারাই এখানে ওদের সাথে কথাবার্তা বলবে, বুঝাবে। এটা আর আশা সব মিলে আপনারা চান যে তারা যে উদ্দেশ্য নিয়ে আসে সেই উদ্দেশ্যটা যথাযথভাবে পালন করে এখান থেকেই যাবেন, এবং আপনারাও আপনাদের সামর্থ্যের জায়গা থেকে আতিথ্য দেওয়ার চেষ্টা করি। আচ্ছা, সর্বশেষ প্রশ্ন, একজন নাগরিক হিসেবে কেমন বাংলাদেশ দেখতে চান? আমরা এখন একটা নাগরিক হিসেবে আমি চাই অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই। এটা আমি কোনো সময় চাই না কারোর সাথে ঝগড়া হোক। আমরা কেন জানি আমরা চারটেই মানে জাত আছে, একটা বড়ুয়া, একটা হিন্দু, একটা মুসলিম, একটা খ্রিস্টান, এবং উভয়ে চাই আমরা একই সাথে বাস করি, যেন কারোর সাথে কোনো ঝগড়া না হয়। এমন পর্যন্ত মন্দির আছে, এখানে একটা মসজিদ, এখানে একটা মন্দির, এখানে একটা আছে গির্জা আছে, কিন্তু কারোর সাথে কারো কোনো সমস্যা হয় না। এটা ঢাকার মধ্যে একটা আছে মনে হয়, একটা মনে হয় যে সিলেটের মধ্যে আছে। দুই জায়গার মধ্যে এইরকমভাবে মন্দির এখনও পর্যন্ত আছে। ওদিকে আজান হচ্ছে, এদিকে মন্দিরের মধ্যে দেশানো হচ্ছে, আর এদিকে যে মানে হিন্দুদের গীতা পাঠ হচ্ছে, কিন্তু কারোর সাথে কারো কোনো ঝগড়া হয় না। আমরাও তাই এভাবে বাংলাদেশ চাই। বাংলাদেশ চাই না কোনো ধরনের ঝগড়া হোক, কোনো ধরনের কোনো দেশের সাথে, কোনো গ্রামের সাথে, কোনো পার্শ্ববর্তী লোকের সাথে কোনো ঝগড়া না হয়, এভাবে আমরা দেশ চাই। আমাদের আশেপাশে সব মুসলিম আছে, হিন্দু আছে, কোনো কারোর সাথে আমাদের কোনো ঝগড়া বিবাদ নাই। আমরা একসাথে বাস করি বর্তমানে বাংলাদেশে। এমনই হওয়া উচিত, এবং আপনার এই চাওয়া এবং পর্যবেক্ষণ খুবই সুন্দর, এবং আমরাও চাই সম্প্রীতির এক বাংলাদেশ গড়ে উঠুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার আমরা চলে যাব, আমাদের সাথে আরেকজন আলোচক আছেন, শিমুল বড়ুয়া। তিনি প্রতিষ্ঠাতা দুলাল রেনু ফাউন্ডেশন। আমরা ওনার সাথে কথা বলবো। কেমন বাংলাদেশ চাই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনার কাছে যেটি জানতে চাই, আপনি একজন দর্শনার্থী হিসেবে মহামণিতে এসেছেন এবং সারাদিন এখানে ঘুরেছেন, এবং আপনাকে খুবই উৎফুল্ল মনে হচ্ছে, আপনার অভিজ্ঞতা বেশ ভালো। এখানে কত বছর ধরে আসেন, এবং কোন বিষয়টা আপনাকে এখানে বারবার ছুটে আসতে উদ্বুদ্ধ করে? আমি আসি মূলত এখানে বারবার আসি, আমার আসারও একটা উদ্দেশ্য আদর্শ আছে। আমার এই বাড়ি এখান থেকে অনেক দূরে বটে, তবে বীর চট্টলার এই স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চুয়েট চট্টগ্রাম প্রকৌশল বিশ্ববিদ্যালয়, তারই সংলগ্ন এই মহামণি বিহার। তো সঙ্গত কারণে আমার পরিবার, আমার বাচ্চারা চুয়েটে লেখাপড়ার কারণে আমি এখানে থাকা এবং আমার অবস্থান। তো ধর্মীয় প্রেক্ষাপটে সমগ্র চট্টগ্রাম তথা রাউজানের মধ্যেই এই মহামণি মন্দির এই একটা খুবই সমাদৃত এবং একটা আলোচিত এবং উল্লেখযোগ্য দর্শনীয় স্থান। এখানে যারা বৌদ্ধ ধর্মাবলম্বী তারা না আসলে তাদের জীবনের প্রেক্ষাপটে কী একটা যেন
অপূরণীয় থেকে যায়। আমিও সেই দৃষ্টিকোণ থেকে বারংবার এখানে আমি ফিরে আসি। খুবই চমৎকার। একজন ধার্মিক মানুষ সবসময় ধর্মীয় স্থান তাকে টানে এবং সে ভালোটা নিতে চাই। সেই জায়গা থেকে আপনাকে আরেকটি বিষয় যেটি জানতে চাই, আপনি বলেছেন আপনি দুলাল রেণু ফাউন্ডেশন, যেটি মূলত প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষা নিয়ে কাজ করে। বর্তমানে আপনার এই ফাউন্ডেশনের অধীনে আপনারা কোথায় কাজ করছেন, কি কি কার্যাবলী আপনারা সম্পাদন করেন? তো এই ফাউন্ডেশনে মূলত যারা ঝরে পড়া, প্রাইমারি লেভেলে যারা ঝরে পড়া এবং যারা মেধাবী, সবাইকে আমরা চেষ্টা করি শিক্ষা উপকরণ, খাতা, কলম, পেন্সিল, ব্যাগ এবং আর্থিক অনুদান দিয়ে আমাদের সাধ্য মতো দিয়ে আমরা চেষ্টা করি তাদের সেই ঝরে পড়া শিক্ষা আমরা যেন জাগ্রত হোক। এবং সেটা আমাদের বাবারও একটা ইচ্ছা ছিল। সেই দৃষ্টিকোণ থেকে আমরা রাউজানের বৃহত্তর আন্দারমানিক সংলগ্ন, যেখানে প্রায় 24টির অধিক এই বৌদ্ধ বিহার এবং 1200-র অধিক বৌদ্ধ পরিবার এবং 23,000-এর কাছাকাছি জনসংখ্যা, এই মাঝে আমরা চেষ্টা করি তাদের এই শিক্ষা উপকরণ দিই এবং তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় একটা লেখাপড়ার যে একটা স্পিড, আগ্রহ সৃষ্টি করার জন্য আমরা স্কুল পর্যায়ে সেটা ডিক্লারেশন করি। ডিক্লারেশন করার পরে তারা আমাদের বাৎসরিক একটা অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সেগুলো আবার জনসম্মুখে উপস্থাপন করি এবং তাদেরকে জাগ্রত করি। এটাই হচ্ছে আমাদের এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ। বাহ, অসাধারণ। এত বিশাল জনগোষ্ঠীর মাঝে শিক্ষার আলো পৌঁছে দেওয়ার জন্য যে কাজ করছেন, আপনাদের সেই কাজ অব্যাহত থাকুক, আমরা শুভকামনা জানাই। এবং আপনার কাছে সর্বশেষ প্রশ্ন, দেশের একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আগামীর বাংলাদেশ কেমন দেখতে চান? হ্যাঁ, এটা একটা যুগোপযোগী প্রশ্ন আমি মনে করি। এই নিশ্চয়ই আমি যেভাবে চাইব সবাই সেভাবে চাইবে। যেমন একটা লাঠিকে যদি আমি ভাঙি, আমি সহজেই লাঠিকে ভাঙতে পারবো। আর একসাথে যদি 10টা লাঠি একত্র করি, কাউকে যদি ভাঙতে বলি সেটা মোটেই ভাঙতে পারবে না। তাহলে এখানে কিসের একটা প্রয়োজন? এখানে ঐক্যের প্রয়োজন, এখানে সমষ্টির প্রয়োজন। তো এখানে এই বর্ণ নির্বিশেষে সবার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব না রেখে, এই যে আত্মকেন্দ্রিক না হয়ে আমরা নিজেদেরকে ডিসপ্লে করব, আমরা পরকেন্দ্রিক হব, তাহলে আশা করি আগামীর বাংলাদেশ অবশ্যই সুন্দর হবে, এটা আমি নিশ্চিত। বাহ, চমৎকার বলেছেন। আপনার সেই সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠিত হোক, সেই কামনা আমরাও করি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা আজকে কথা বলেছি রাউজানের মহামণি গ্রামের তীর্থস্থান মহামণি বৌদ্ধবিহার ও মন্দিরে যারা পূর্ণার্থী আছেন, ভিক্ষু আছেন এবং দায়িত্বশীল কর্মকর্তা আছেন, তাদের সাথে কথা বলেছি। তাদের কথার মাধ্যমে আমরা এই বৌদ্ধ মন্দির নিয়ে তাদের যে স্মৃতিচারণ সেটি শুনেছি এবং কোন আত্মিক চাওয়া থেকে তারা এখানে আসেন এবং বারবার ছুটে আসতে বাধ্য হন সেটিও আমরা জেনেছি। সেই সাথে আগামীর বাংলাদেশ নিয়ে তারা তাদের প্রত্যাশা জানিয়েছেন। তারা হানাহানি মুক্ত, বৈষম্যহীন, একতার এক বাংলাদেশ চান, যেই বাংলাদেশ হবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে একসাথে সমৃদ্ধ এক জনপদ গঠনের প্রচেষ্টায় আর সবার এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে, এই বিশ্বাস আমরা সবাই করি। সেই প্রত্যাশায় সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী আয়োজনে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।